বাংলাদেশে আজকের সময় যে অবস্থা রয়েছে, রাস্তার ওপর নেমে জামাতি ইসলামী দেশকে হাইজ্যাক করে নিয়েছে তা দেখে মনে একটাই চিন্তা আসছে, যত টাকা ভারত সরকার 1971 সাল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে ফাইন্যান্সিয়াল এড এবং অ্যাসিস্ট্যান্স হিসেবে দিয়েছে এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অন্যান্য সেক্টরের জন্য যত বিলিয়ন ডলারের সাহায্য করেছে, এছাড়াও বাংলাদেশের নাগরিকদের জন্য ফ্রি ভ্যাকসিন দিয়েছিল, অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেগুলি যদি ভারত সরকার বাংলাদেশের ওপর বরবাদ না করত, ভারত সরকার যদি সমস্ত টাকা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের ওপর খরচ করত বা বর্ডার সিকিউরিটিকে আরো মজবুত করার জন্য ইনভেস্ট করত, সেক্ষেত্রে তাহলে সেটা কাজের কাজ হতো। খবর বেরিয়ে আসছে যে আজও বিভিন্ন বাংলাদেশি বাংলাদেশের হিংসার বাহানা দিয়ে ভারতে ঢুকছে। শেখ হাসিনার পার্টির লক্ষ লক্ষ ওয়ার্কার ভারতের সীমানায় প্রবেশ করার চেষ্টা করছে, কেননা এই সময় জামাতি ইসলামী এবং বাকি কট্টরপন্থী সংগঠনের লোকজন তাদেরকেই টার্গেট করছে। মনে করা হচ্ছে যে লক্ষ লক্ষ বাংলাদেশি পরবর্তী কিছুদিনের মধ্যে ভারতের সীমানায় প্রবেশ করতে পারে, এমনকি সেই চেষ্টা জারিও রয়েছে, কেননা বাংলাদেশের বর্ডারে অনেক এমন উইক পয়েন্ট রয়েছে যেখান দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করা খুবই সহজ। বাংলাদেশের সিচুয়েশন এখনো অনেক খারাপ, এছাড়াও সেখান থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে যেগুলো আপনি হয়তো খবরের চ্যানেলে দেখতে পাবেন না। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবচেয়ে প্রথম খবর বেরিয়ে আসছে, ভারতের বাংলাদেশে যে এমবিসি রয়েছে এবং 4 কনসুলেটস রয়েছে, ভারত সরকার সেখান থেকে তাদের স্টাফদের পুনরায় ফিরিয়ে আনছে। এখনো পর্যন্ত যদিও ভারত সরকার সেই লিস্ট জারি করেনি, কিন্তু সরকার বলেছে যে বাংলাদেশে ভারতের এমবিসি এবং সমস্ত কনসুলেট এখনো অপারেশনাল রয়েছে আর ভারতের অনেক স্টাফ সেখানে উপস্থিত রয়েছে যারা ভারতের এমবিসি এবং কনসুলেটসে ডে টু ডে কাজ দেখছে। বাংলাদেশে এই সময় প্রায় হাজার হাজার ভারতীয় ফেসে রয়েছে, এই জন্যই ভারত সরকার রাতারাতি সমস্ত স্টাফদের ফেরত আনতে পারবে না, যার জন্য নন এসেন্সিয়াল স্টাফদের ফেরত আনা হচ্ছে। এদের মধ্যে ইন্ডিয়ান এমবেসি অফিসারের এমএলএও যুক্ত রয়েছে। এদেরকে ল্যান্ড বর্ডার পর্যন্ত আনতে বাংলাদেশের আর্মি যথেষ্ট সাহায্য করছে। এরই সাথে খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশে ইন্ডিয়ান এমবেসি এবং কনসুলেটসের সঙ্গে সঙ্গে এখন ভারতেও ভারত সরকার বাংলাদেশের জন্য হেল্পলাইন নাম্বার জারি করেছে, যাতে যে সমস্ত মানুষদের রিলেটিভ বাংলাদেশে ফেসে রয়েছে যাতে তাদের সাহায্য করা যেতে পারে। এর সাথেই খবর আসছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশন এবং প্রেসিডেন্ট মাহবুবউদ্দিন একটা স্টেটমেন্ট জারি করে ভারতকে বলেছে যে শেখ হাসিনা এবং তার বোনকে ভারত সরকার যাতে অ্যারেস্ট করে নেয় এবং যাতে তাদেরকে বাংলাদেশে পুনরায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তাদের অপরাধের জন্য বাংলাদেশ তাদের শাস্তি দিতে চায়। অর্থাৎ যে সমস্ত লোকজন শেখ হাসিনাকে সাপোর্ট করছিল তারা সবাই পাল্টি খেয়ে গেছে। এখন সমস্ত ব্লেম শেখ হাসিনার উপর দেওয়া হচ্ছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে তো তালিবানি মানসিকতা যুক্ত লিডার ক্ষমতায় আসবে, আর সেটা প্রুফও হয়ে গেছে। আসলে বাংলাদেশে স্টুডেন্ট প্রোটেস্টের চিফ কোঅর্ডিনেটর অ্যানাউন্স করেছেন যে তারা এখন একটা নতুন বাংলাদেশ গঠন করবে, এমন বাংলাদেশ যেখানে কোরআন দেশে নতুন সংবিধান থাকবে আর দেশ সম্পূর্ণভাবে কোরআনের ভিশনের ওপর চলবে। যিনি বর্তমানে বাংলাদেশের পাওয়ারফুল পজিশনে রয়েছেন। এরই সাথে খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যিনি ইন্ডিয়ান এয়ারবেসে রয়েছেন, তার সঙ্গে ভারত সরকার সেকেন্ড রাউন্ড অফ নেগোসিয়েশন স্টার্ট করে দিয়েছে। খবর বেরিয়ে আসছে যে এখনো পর্যন্ত একটা ওয়েস্টার্ন দেশ শেখ হাসিনাকে অ্যাসাইলাম অ্যাপ্রুভ করেনি। এই অবস্থায় শেখ হাসিনার ভারতে থাকা কিছু সময়ের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এয়ারবেসের সিকিউরিটির জন্য কমান্ডার এবং এয়ারফোর্সের গারুর কমান্ডারদেরকে ডিপ্লয় করে দেওয়া হয়েছে। যারা জানেন না তাদের বলে রাখি, 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক তার 4 বছর পর বাংলাদেশের সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করে দিয়েছিল। শেখ মুজিবুর রহমান ছিলেন শেখ হাসিনার পিতা, এই জন্য সেই সময় তিনি বাংলাদেশ ছেড়ে আশ্রয় নেওয়ার জন্য ভারতে এসে গেছিলেন। সেই সময় ভারতে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই সময় তিনি শেখ হাসিনাকে অ্যাসাইলাম দিয়ে দিয়েছিল। 1975 সালে যখন শেখ হাসিনা ভারতে এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 29 বছর, আর 6 বছর পর 1981 সালে যখন তিনি 35 বছরের হন, তখন বাংলাদেশের সিচুয়েশন নর্মাল হওয়ার পর পুনরায় ফিরে যান বাংলাদেশে। এ থেকে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের যে সিভিল ওয়ারের সিচুয়েশন দাঁড়িয়েছে আর যেইভাবে কট্টরপন্থী ইসলামী সংগঠনের লোকজন সেখানকার রাস্তায় হিংসার সৃষ্টি করেছিল, তা দেখে বিভিন্ন ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশ
বাংলাদেশ থেকে শিফট হয়ে ভারতে এসে যাবে, বিভিন্ন অর্ডার ভারতে শিফট হয়ে যাবে। কিন্তু এই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হবে সেটা কেউ ভাবতেও পারেনি। এই সমস্ত ক্লাসেসের কারণে কোম্পানিদেরকে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ম্যানুফ্যাকচারিং থেমে যায়, এক্সপোর্ট অর্ডার থেমে যায়, বিভিন্ন কনসাইনমেন্ট দেরি হয়ে যায়, যার জন্য এক্সপোর্ট ওরিয়েন্টাল কোম্পানিগুলো না কেবল সেই পার্টিকুলার দেশেতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, বরং তার পুরো গ্লোবাল সাপ্লাই চেইনই থেমে যায়, যার জন্য গ্লোবাল লেভেলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আর আজকের সময়ে বাংলাদেশে এই সমস্ত কিছুই হচ্ছে, যার বেনিফিট এখন ভারত দেখতে পাচ্ছে। আসলে ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস থেকে খবর বেরিয়ে আসছে যে ওলা গ্লোবাল নামে একটা ইন্টারন্যাশনাল ফ্যাশন অ্যান্ড ক্লথিং কোম্পানি রয়েছে, যার ভারত এবং বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। এই কোম্পানি ভারত এবং বাংলাদেশের আর্টিকেল পারচেস করে আমেরিকা, ইউরোপ এবং বিভিন্ন ওয়েস্টার্ন দেশেতে সেখানে টপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসাবে সাপ্লাই করে থাকে। বিভিন্ন লাক্সারি ক্লথিং ব্র্যান্ডের ক্লায়েন্ট রয়েছে। বাংলাদেশ প্রোটেস্টকে নিয়ে কোম্পানি বলেছে যে পলিটিক্যাল কারণে আমরা আমাদের অর্ডার বুক নিয়ে রিস্ক নিতে পারছি না। এই জন্য কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে এই বছরে যত বাকি অর্ডার রয়েছে সেগুলো বাংলাদেশের থেকে শিফট করে ভারতের সাপ্লায়ারদের দিয়ে দেওয়া হবে। ডিসেম্বর পর্যন্ত অর্ডার ভারতীয় সাপ্লায়ারদের কাছে চলে আসবে। আর এই কোম্পানি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে, আর তার পরের বছর অর্থাৎ 2025 সালের অর্ডার সিচুয়েশন হিসাবে অর্ডার প্লেস করা হবে। ওলা গ্লোবালের পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় ফ্যাশন রিটেলার H&M নামের ক্লথিং ব্র্যান্ডও বাংলাদেশের ওপর স্টেটমেন্ট জারি করেছে আর বলেছে বাংলাদেশে যে হিংসা হচ্ছে তা থেকে তারা চিন্তিত, আর আশা করছে যে সেখানকার সিচুয়েশন খুব দ্রুতই কন্ট্রোল হয়ে যাবে আর তার কোনো শান্তিপূর্ণ সমাধান বের হবে। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সমস্ত টেক্সটাইল এবং ক্লথিং ফ্যাক্টরিগুলোকে বলেছে যে তারা পরের নোটিশ অর্থাৎ পরবর্তী আদেশ পর্যন্ত যাতে তাদের সমস্ত ইউনিটকে বন্ধ রাখে, নিজেদের এবং ওয়ার্কারদের সেফটিকে যেন সুনিশ্চিত করে। বিভিন্ন এক্সপোর্ট অর্ডার যেগুলো বাংলাদেশ পূরণ করতে পারবে না সেই সমস্ত কিছু ভারতে শিফট হয়ে যাবে। আই হোপ ভারতের টেক্সটাইল কোম্পানি অপরচুনিটিকে খুব ভালোভাবে গ্র্যাব করবে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন ততদিন পর্যন্ত তিনি প্রোটেস্টকে কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা করেছেন, আর এই চেষ্টাতে বাংলাদেশের পুলিশ শেখ হাসিনাকে যথেষ্ট সাহায্য করেছিল। ল অ্যান্ড অর্ডার ফলো করার জন্য শেখ হাসিনার গভর্নমেন্ট বাংলাদেশ পুলিশকে ফুল পাওয়ার দিয়েছিল। এখনো পর্যন্ত প্রোটেস্ট ভায়োলেন্ট হচ্ছিল এবং হিংসা বাড়ছিল, আর তখন ভিড়কে কাবু করার জন্য বাংলাদেশের পুলিশকে সেই সময় ক্ষমতা প্রয়োগ করতে হয়েছিল, যার কারণে বিভিন্ন প্রোটেস্টারদের প্রাণও চলে যায়। এখন যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন তখন প্রোটেস্টার বাংলাদেশের পুলিশের ওপর এদের রাগ ঝাড়ছে, বিভিন্ন পুলিশ অফিসারদের ওপর অ্যাটাক করা হয়েছে। এর থেকে বাঁচার জন্য বাংলাদেশের পুলিশ ইউনিয়নও প্রোটেস্টারদের কাছ থেকে ক্ষমাও চেয়েছে এবং বলেছে বাংলাদেশ পুলিশ গভর্নমেন্টের ডাইরেক্ট অর্ডারের ওপর কাজ করছিল এবং তাদের সাথে প্রোটেস্টারদের কোনো পার্সোনাল শত্রুতা নেই, এই জন্য যাতে তাদেরকে ক্ষমা করা হয়। এরপর খবর বেরিয়ে আসছে যে জামাতি ইসলামীরা বলেছে বাংলাদেশের রাষ্ট্রীয় গান আমার সোনার বাংলাকেও পরিবর্তন করে দেবে, কেননা এই গানটা একজন হিন্দু অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। জামাতি ইসলামীরা বলেছে যে আমরা কোনো বাংলাদেশের কবি যে মুসলিম হবে তার রচনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় গান বানাবো, যেমনটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বাংলাদেশের ঢাকার চৌরাস্তায় ছিল, যাকে বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমরা ভেঙে দিয়েছে। এখন এগুলো দেখে মনে একটাই প্রশ্ন জাগে, এরা কি কখনোই শোধরানোর নয়? এছাড়াও খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশের সিচুয়েশনকে নিয়ে নরেন্দ্র মোদী, জয়শঙ্কর স্যার এবং অজিত ডোভাল গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। সেখানে বাংলাদেশকে নিয়ে পরবর্তী স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা হচ্ছিল। ভারত সরকার এখনো পর্যন্ত বাংলাদেশের সিচুয়েশনের ওপর না কোনো প্রেস রিলিজ জারি করেছে আর না কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। এর সাথে ফাইনালি পাকিস্তান সরকারও বাংলাদেশকে নিয়ে স্টেটমেন্ট জারি করেছে। আর অ্যাজ এক্সপেক্টেড পাকিস্তান সরকার বাংলাদেশের প্রোটেস্টকে সাপোর্ট করেছে। যদিও পাকিস্তানের স্টেটমেন্ট এখনো অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে নজর দেওয়ার মতো বিষয় হলো সম্পূর্ণ বিশ্বতে 50-এরও বেশি মুসলিম দেশ রয়েছে, কিন্তু পাকিস্তান ছাড়া একটাও মুসলিম কান্ট্রি বাংলাদেশকে নিয়ে কোনো রকম কমেন্ট করেনি, যেন বাংলাদেশ কোনো ম্যাটারই না। একটা প্রশ্ন রয়েছে আপনাদের জন্য, যদি বিশ্বের কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় না দেয় তাহলে ভারতের কি শেখ হাসিনা এবং তার বোনকে আশ্রয় দিয়ে দেওয়া উচিত, যেমন ভাবে 1975 সালে ইন্দিরা গান্ধী দিয়েছিলেন? হ্যাঁ নাকি না? এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে অবশ্যই জানান।